হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট অন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল সকাল মামামকে নিয়ে ভালোই সময় কাটছিল। আর মামামকে দেখে মাঝে মাঝে মনে হয় সত্যি মামামের সাথে কাটানো এই 7 মাসটা কীভাবে কেটে গেল এত সুন্দরভাবে। কোনো কষ্ট দুঃখ কিছুই বুঝতে পারলাম না, হ্যাপি হ্যাপি কেটে গেল। রোজ ঘুম থেকে উঠেই কি সুন্দর একটা সকাল হয়, একগাল হাসি নিয়ে সকালটা হয় আমার মামামের মুখটা দেখে। আর রাত্রে ঘুমটাও হয় একগাল হাসি নিয়ে। তো দেখো মামাম খেলা করছিল, তো আমি ওর জন্য বানিয়ে নিয়েছিলাম বিটরুট সেদ্ধ করে একটা পিউরি টাইপের। তো বিটরুটের ভেতরে কত আনন্দ পাই বল দাঁড়িয়ে। তো বিটরুটের ভেতরে আমি ন্যানপ্রো অ্যাড করেছিলাম। এটা কিন্তু ওর সকালের ব্রেকফাস্ট ছিল। বিটরুটটা ও একদম পছন্দ করে না, কিন্তু বিটরুট কিন্তু বাচ্চাদের জন্য খুবই বেনিফিট একটা খাবার, অনেক বেশি গুণ আছে এটাতে। তোমরা চাইলে অবশ্যই ট্রাই করাতে পারো। আমি ওর ভেতরে 2 পিস আলুও দিয়েছিলাম। তো সকালের ব্রেকফাস্ট তো মামামের হয়ে গেছে, ওরকম 9:30টার দিকে মামামের ব্রেকফাস্টটা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ ইদানিং কীরকমভাবে ও দাঁড়িয়ে হাতটা ছেড়ে দেয়, ভীষণ ভয় লাগে। তো চলো একবার দুপুরবেলায় দেখা হচ্ছে তোমাদের সাথে। খাও খাও, এবার দেখাবি আমাকে। হ্যাঁ ধর, দেখবে কেন হাসছে। আবার করবো দাঁড়ো দাঁড়ো, এ ধর এবার ধর, একটু ধর রেস্টে দোকানে দেখাবি কি করে। আর না না কষ্ট হবে আবার। না 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 খাবার গলা হবে দিয়ে। এই যে মামাম কি হলো, এত হাসার কি হলো? তো মামামকে খাওয়ানোর পরে এখন আমরা লাঞ্চটা সেরে ফেলবো। আর দেখতেই পারছো মা কী রান্না করেছে। তারপরে খাওয়া দাওয়ার পরে খেয়েছিলাম আইসক্রিম। কিন্তু যেটা বলার, তোমাদের সাথে আমি অনেক দিনই হলো ভিডিও শেয়ার করতে পারছি না। তার কারণ হচ্ছে ব্লগ তো করা ছিল, কিন্তু মন এত খারাপ হয়ে গেছিলো। পরশুদিন রাতে মামাম পড়ে গিয়ে একদম ওর চোখের পাশে এত জোরে আঘাত লেগেছে, খাট ধরে ধরে দাঁড়ায়। তোমরা হয়তো আগেই দেখেছো, তোমার সাথে তো ভিডিও শেয়ার করেছি। তো দুম করে হাতটা ছেড়ে দেয় আর হাঁটার চেষ্টা করে এই বয়সেই। তো এভাবে ওর লেগে যায় আর কি। এটাই ভয় লাগে কিভাবে ওর নিজেরই ক্ষতি করে বসে এই দুষ্টুমিগুলোর জন্য। তো ওর ওই চোখে ব্যথা দেখে আমারও মন করছিল না যে ভিডিও বানাবো, কারণ চোখটা লাল হয়ে গেছিলো সাইডে, মনে হচ্ছিলো যে মানে ওখানে রক্ত জমে যাবে, কিন্তু থ্যাঙ্ক গড জমেনি। একটা দিন পরে ঠিক হয়ে গেছে। ওখানে আমি বরফ দিয়েছিলাম। তো এই দিনটা ছিল দিদির বার্থডের আগের দিন। এই যে বিকালবেলায় একটু ছাদে গেছিলাম মামামের সাথে, আমরা বসে একটু টাইম স্পেন্ড করছিলাম, কারণ রাস্তায় ঘুরতে না নিয়ে গেলে ওর মনটা খারাপ হয়ে যায়, তাই একটু বাইরে ছাদে নিয়ে গেলে ওর মনটা ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ এখন আমরা খাচ্ছি মুড়ি, আর মামামকে একটু দিচ্ছিলাম। চপও ছিল সাথে, বিকালবেলা একটু ভাই নিয়ে এসেছিলো চপ আর মুড়ি। তো মামাম এখন কিন্তু খুঁটে খুঁটে খাওয়া শিখেছে। আর ওকে দেখতেই পারছো চাঁদে নিয়ে এসে নিংটু করে দেওয়া হয়েছে, যেহেতু বাইরে অনেকটাই গরম ওই জন্য। আর এখন কিন্তু ওকে পটি ট্রেনিং হিসু ট্রেনিং দেওয়ার পর ডাইপার পরানোটা অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ এখন ওকে 10 মিনিট অন্তর অন্তর হিসু করানোর জন্য বসালে না ও হিসু করে দেয়। আর তাছাড়া ম্যাট পেতে রাখা হয়, তাই ডাইপারটা একটু কমিয়ে দিয়েছি আগের থেকে ইউজ করা। এতে কিন্তু ওরও অনেকটাই ভালো হয়েছে। তো দিদির জন্য না সারপ্রাইজ দেওয়ার জন্য একটা কেক আনিয়েছিলাম। আমাদের এখানেই একটা দিদি বানায়, ওই দিদির কাছ থেকে। তো এই যে দেখতেই পারছো রাত 12টার সময় দিদিকে একটু সারপ্রাইজ দিলাম, যাতে ও একটু খুশি হয়। তো দেখতেই পারছো 12টা 5 বাজে, 5 মিনিট ফার্স্ট আমাদের ঘড়ি, মানে 12টাই বাজে পুরো পারফেক্ট। তো মাম্মামকেও ঘুমোতে দিইনি ওর জন্য, মানে দিদির যেহেতু বার্থডে ওই জন্য ওকে উঠিয়ে রেখেছিলাম। আর মামাম তো সকাল সকালই ঘুমিয়ে পড়ে, ওই 9:30 10টা, বড় জোর 11টা, মানে আমরা যখন লাইট অফ করে শুয়ে পড়বো ও তখনই ঘুমিয়ে পড়ে। The next day. তো সকাল সকাল মা হচ্ছে রান্না বান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছিল। কালকের ব্লগটা যেহেতু অনেকটাই ছোট হয়ে গেছিলো, ভাবলাম আজকের ব্লগটাও অ্যাড করে দিই সাথে। তো দিদি জন্মদিন বলে কথা, মা তো মানে নিজের যথাসাধ্য চেষ্টা করেছিল সব কিছু রান্না করার, আর আমি সেরকম মাকে কোনো কিছু হেল্প করতে পারিনি মামাকে নিয়ে। আর দিদির বার্থডে, দিদিকে তো কিছু করতে দেবেই না মা।
তো দিদি তবুও সকাল সকাল মামামকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছিল, দেখো ওর পটের সিটটা মাথায় নিয়ে। মামামকে যেহেতু স্ক্রিন টাইম দেওয়া হয় না, তো ওকে এভাবেই চেষ্টা করানো হয় খাওয়ানোর, যাতে ওর অসুবিধা না হয় কোনো। আমি যথাসাধ্য চেষ্টা করি মামামকে স্ক্রিন টাইম না দেওয়ার, আর দেখি চেষ্টা করি কতদিন এগুলো না করে রাখা যায়। তবে হ্যাঁ, এই চেষ্টা করলে হয়তো পারাই যায়, আমরা সবাই এটাই মনে করি। তো মামামকে সকালবেলা দেখো ব্রেকফাস্ট করার পরে এভাবে আমরা ছেড়ে দিই খেলা করার জন্য। এখন ও ওর খেলনাগুলো নিয়ে খেলা করবে, খেলতে খেলতে কিন্তু ও ঘুমিয়েও পড়বে। তো মামাম ঘুমিয়ে পড়েছিল, তার মধ্যে আমি ওর জায়গাগুলো সেট করে রাখলাম, কারণ দুটো ঝুড়ি ছিল আগে, তোমরা জানো, ওর জামা কাপড়ের জন্য, কিন্তু দুটোই এখন আর লাগে না, কারণ একটা ছিল কাঁথার ন্যাকড়াগুলো, ওর যে ছোট ছোট কাপড়ের টুকরো, কিন্তু ওগুলোর প্রয়োজন হয় না ওর, এখন তো বড় হয়ে গেছে, ছোট ছোট কাপড়ের আর প্রয়োজনই পড়ে না। আর যে জামাগুলো ছোট হয়ে গেছে সেগুলো তুলে রাখছিলাম, আগে একবার তুলে রেখেছি শীতকালের যে জামাগুলো ছিল সেগুলো, কারণ শীতকালের জামা তো আর এখন প্রয়োজন নেই, আর যেগুলো রয়েছে সেগুলো সব তো ছোট, মানে পরের বছর আর হবে না, কিছু কিছু আছে বড়, সেগুলো আলাদা করে রাখা রয়েছে। তো এগুলো রাখতে গিয়ে না ভীষণ ইমোশনাল হয়ে পড়ছিলাম, কারণ এই জামাটা ছিল মামামের প্রথম কেনা 0 সাইজের। কীভাবে দেখতে দেখতে বড় হয়ে গেল মামাম, মানে আমি মাঝে মাঝে না অবাক হয়ে যায় কীভাবে কেটে গেল সময়গুলো। তাই ভাবছিলাম দুটো জামা মামামের আমার কাছে আমার শোকেজে রেখে দেবো। এই জামাগুলোর মধ্যে না একটা আলাদাই মানে কী বলবো, একটা আলাদাই গন্ধ আছে মামামের গায়ে, যেগুলো মানে শুকে না আমি কেমন একটা ইমোশনাল হয়ে পড়ছিলাম, যে ছোটোবেলার একটা আলাদাই অনুভূতি কাজ করছিল আমার মধ্যে, ওর ছোটোবেলার সব স্মৃতিগুলো চোখের সামনে চলে আসছিল। তো ওগুলো তো সব যত্ন করে মা রেখেই দিয়েছে, এগুলোও রেখে দেবে। তবে দুটো জামা আমি আমার কাছে রেখে দিলাম, এখানে মামামের জামা সব থাকে, তো এখানে আমি রেখে দিলাম ওর এই দুটো জামা। এই দুটো স্মৃতি হয়ে থাকুক আমার কাছে, যতই আমার কাছে মামাম থাকুক না কেন। মামামের ছোটোবেলাটা আর প্রত্যেকটা মায়ের কাছে বোধহয় বেশি স্পেশাল, বাচ্চার ছোটোবেলাটা। আর মামামের বেবি রেকর্ড বুক, যেটা মেমোরি বুকটা, এটা আমি তোমাদের সাথে পরে কোনো দিন শেয়ার করব। তো দিদির এসেছিল পার্সেল, ও হচ্ছে প্রত্যেকবার বার্থডেতেই কিন্তু প্লামের জিনিস অর্ডার করে, আর এবারও করেছে, কারণ বার্থডের সময় না ভালো অফার দেয়, প্লাস গিফটও দেয়, ওই জন্য তো সেই জন্য অর্ডার করেছিল সমস্তটাই। এটা আর আলাদা করে দেখালাম না, কারণ ওর এটা স্কিন কেয়ারের জিনিস। তো দিদি সব বার করে রাখছিল, আর মাম্মাম দেখো কি করছে ওর সাথে। দেবো না, দেবো না। রান্না হয়ে গেছে, এখন আমি দিদিকে খেতে দেবো, আর আমারও স্নান টান সব কমপ্লিট। তো এখানে দিদিকে সমস্ত কিছু সাজিয়ে খেতে দিলাম, দেখতেই পারছো মা কিন্তু অনেক কিছু রান্না করেছে। চেষ্টা করা হলো দিদির এই দিনটাকে আরেকটু স্পেশাল করে দেওয়ার, কারণ দিদি আমার লাইফে অনেক মানে স্পেশাল একটা মানুষ, আমার সাথে আমার সুখ দুঃখ সব সময় খুব ভালোভাবে থেকেছে। প্লাস মামাম হওয়ার এই সময়গুলো ও যে কতটা সাপোর্ট করেছে আমাকে মেন্টালি ফিজিক্যালি, সেটা বলার নয়, কারণ প্রেগনেন্সিতে যে মানুষের কত রকম মানে মন খারাপ হয়, সেটা যে প্রেগনেন্ট হয়েছে তারা তো জানেই। তো এখন দিদি হচ্ছে কেক কাটিং করবে, তো ওর ড্রেসও চেঞ্জ করে নিয়েছে, আর মামাম দেখো করছে। তুমি করো। কত হয়ে গেছে রে, কি বলো কি বলো বেলুন খাচ্ছে এটা খারাপ। তুমি এবার তুমি করো। তো মামামের কিন্তু ভীষণ বুদ্ধি, দেখতেই পারছো, ওকে যেটা দেখানো হয় ওটা কিন্তু কপি করতে পারে। তো দিদি এই কেকটা অর্ডার করেছিল নিয়মোর থেকে না, কিন্তু এমনি যারা এখন বানায় না তাদের কাছ থেকে অর্ডার করা হয়েছে কেক, কারণ ওটা ফ্রেশ হয়। তো এখন দিদি কেক কাটিং করে নেবে, আর মামাম দেখো ধরে দাঁড়িয়ে আছে, ও কিন্তু এভাবে ওর চেয়ারটা পেরে ধরে ধরে দাঁড়িয়ে পড়ে, মানে কি দুষ্ট হয়েছে কি বলবো, এগুলো করেই ও নিজের ক্ষতি করে বসে।
ভালো থাকতে পারে, আর ওর মতন ভালো মানুষ সত্যি হয় না। তো বাবাও দেখো ভিডিও কলে ছিল কেক কাটিংয়ের সময়। আর তোমাদের দাদা ভাই অফিস ছুটি এমনি দিনে থাকবে, কিন্তু আমাদের যখন কোনো একটা দিন স্পেশাল, ধরো বার্থডে, অ্যানিভার্সারি বা ওর বার্থডে, সেই দিনগুলোতে ওর ছুটি থাকে না, আর কোনোভাবে সে ছুটি কিন্তু মানে নেওয়া সম্ভবও হয় না। তো কী করা যাবে, ওই জন্য কালকে রাতেও যেহেতু ছিল, তো ওই জন্য দিদির রাত্রে কাটিংটা মানে কেক কাটিংটা করে নেওয়া হয়েছে, যেহেতু 12টার পর একটা বার্থডে পড়েই যায় আর কি। তো কেকটা ভালো ছিল, ভীষণ টেস্টিও ছিল, ফ্রেশ একদম। আর ভাইকে দেখতে পাচ্ছ, ভাই ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওকে লুকিয়ে লুকিয়ে নিয়ে নিলাম। তো রোজ সকালে এখন দৌড়তে যাচ্ছে, কারণ ও বলছে আমি মোটা, আমাকে নিস না ক্যামেরাতে, আমি আগে পুরো রোগা হবো তারপরে নিবি। আর মামা দেখো তখন খেলা করছে, এখন সন্ধ্যাবেলা। তো দিদিটা একটা ফ্রেন্ড আসবে বলেছিলাম না, তো দিদিটা আসবে তার জন্য অপেক্ষা করছিল। আর দিদি তো আসতে পারবে না, তো দিদি চলেও এসেছে। আর সঞ্চিতার দিকে তো তোমরা অনেকেই চেনো, মামা কিন্তু কারোর কোলে এখন সেরকম একটা যেতেই যায় না, কান্না করে। কিন্তু সঞ্চিতার দিকে যাই না কেন, মানে ও কিন্তু কান্না করছিল না দিদির কোলে যেতে, আর মনে হয় ওকে চিনে গেছিল ওই দিদিটাকে। দিদিও ভীষণ আদর করছিল ওকে, আর দিদিও বাচ্চাদের ভীষণ পছন্দ করে, দেখতেই পাচ্ছ। মামাম কিন্তু দিদির কোল থেকে ওই দিদির কোলে চলে যাচ্ছে, মানে কেন জানি না, কিন্তু কিছু কিছু মানুষের কোলেও যেতে চায়, আর কিছু কিছু মানুষকে অনেক পরিচিত হয়ে গেলেও যেতে চায় না। এরকম হয়তো সব বাচ্চারাই করে। তোমাকে আদর করে দিচ্ছে মিমি, এই যে এই থাকবে না, এবার নামবে, এই যে এই ঢুকবে, খুব মজা পায় এরকম করলে। ও দিদি শিখিয়েছে ওকে এরকম ডাইপার নিয়ে ওটা দেখা। আচ্ছা আচ্ছা, এটা করবে। তো তারপরে আমরা কিন্তু ডিনার করে নিলাম দিদির সাথে একবারে। তো আজকের ব্লগটা এরকমই ছিল, খুব খাপচা হয়েছে জানি, কারণ মামামকে নিয়ে না ভয়েস ওভার করা, ভিডিও এডিট করা সম্ভব হয়েই উঠছে না বলতে পারো। তো ব্লগটা দেখতে দেখতে যারা লাস্ট অবধি চলে এসেছো, যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরাই আমাকে বলো যে আমি কি করব, আমি বুঝতে পারছি না যে এভাবে ব্লগ দিলে তোমরা দেখবে নাকি ব্লগ করা ছেড়ে দেবো, আমি ঠিক ডিসিশন নিয়ে উঠতে পারছি না। কারণ একটা ভালো ব্লগ প্রেজেন্ট করলেই তোমাদের বোধহয় ভালো লাগবে। এবার তোমরা যদি বলো যে না তোমরা স্বর্ণাকে দেখতে চাও, তাহলে অবশ্যই কন্টিনিউ করব। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাই।